নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকের হিপার সালফারের তুলনামূলক আলোচনার ক্লাসে আসার জন্য আমরা আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করব। আলোচনা শেষ করে আবার বাসায় যেতে হবে। আজকের আলোচ্য বিষয় ছিল হিপার সালফের তুলনামূলক আলোচনা। আসলে আমি তুলনামূলক আলোচনা এই জন্যই করার চেষ্টা করি যে আমার যদি কোনো দুর্বলতা থাকে তাহলে হয়তো সেই জায়গাগুলো কভার হবে। এবং অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ছোট্ট একটা কথার উপরে ভিত্তি করে আমরা মেডিসিন গুলো সিলেকশন করে থাকি, যেখানে আমরা যদি একটু আহ, মানে ব্রেনটাকে ঘোরাতে পারি তাহলে হয়তো মেডিসিন আরো চেঞ্জ হতে পারে। সেই জায়গাগুলোতে আমাদেরকে বোঝার জন্য আমাদের একটু তুলনামূলক আলোচনা নিজেদের অধ্যয়ন করা উচিত বলে আমি মনে করি। সেই সূত্র ধরে আমি কিন্তু তুলনামূলক আলোচনা বেশ বছর খানিক বা বেশি হয়ে গেল করি। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, ধন্যবাদ সবাইকে। আজকের আলোচ্য বিষয় ছিল হিপারসাল। আমরা যদি হিপারসালফের উৎস দেখি তাহলে এটা মিনারেল গ্রুপের মেডিসিন। আমরা এর মায়াজম যদি দেখি তাহলে গভীর অ্যান্টিসিফিলিটিক, সোরিক এন্ড সাইকোটিক মেডিসিন। তো আমরা এর মধ্যে বিশেষ করে আমরা দেখেছি সিভিলিটিক টার্ম এবং সোরিক টার্ম তার মধ্যে বেশ গভীর ভাবে প্রদর্শিত হয়। এছাড়াও আমরা দেখেছি তার মধ্যে টিউবারকুলোসিস, ডায়াথেসিসটা বিদ্যমান তার মধ্যে দেখেছি। আমরা যদি এর ক্রিয়াটা দেখি কোথায় কোথায় কাজ করে, ক্রিয়াস্থলটা যদি দেখি তাহলে দেখুন আমাদের আজকের হিপারসালফটা দারুণ একটা জায়গাতে ব্যবহার করা যায়, সেটা হলো মানসিক বিকৃতি বা উন্মাদনা, ইনস্যানিটি। আমরা অনেকেই হয়তো এই মেডিসিনটাকে ইউজ করি না মানসিক রোগ লক্ষণে, যদিও আমার কিছু ব্যবহার অভিজ্ঞতা আছে। এছাড়াও আমরা বিশেষ করে গ্ল্যান্ড গুলো আক্রান্ত হলে, যেটাকে আমরা গন্ডমালা ধাতুগ্রস্ত বলে থাকি, গ্ল্যান্ড গুলো আক্রান্ত হলে এবং সেখানে যদি আমরা দেখি যে পুঁজ সঞ্চয় হয় তাহলে সেখানেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যে কোনো গ্ল্যান্ড হোক অথবা অ্যাবসেস হোক, কার্বোনেকল হোক, যে কোনো গ্ল্যান্ডের পুঁজ সঞ্চিত হলে আমরা সেখানে ব্যবহার করতে পারি। এছাড়াও একনি হোক। আমরা সেই সাথে দেখেছি শ্বাসনালী, শ্বাসযন্ত্রের ফুসফুসজনিত রোগ লক্ষণে হাঁপানি, শ্বাসকষ্ট আর কি, শ্বাসনালীর যে কোনো ইনফ্লেমেশনে, কাশিতে, সেটা ঘুমড়ি কাশি হোক, নর্মাল সর্দি কাশি হোক, হুপিং কাশি হোক, ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা লিভার জনিত রোগ লক্ষণে ব্যবহার করতে পারি, রক্তস্রাবের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ফিমেল পেশেন্টদের লিপোরিয়াতে ব্যবহার করতে পারি। গ্রাফের যেমন আমরা দেখেছি, বিশেষ করে গ্রাফের যেহেতু চর্মরোগ প্রধান, আমরা দেখেছি যে ফিমেল পেশেন্টদের নিফিলে ফাটা দেখা যায় গ্রাফের। ঠিক অনুরূপ ভাবে যদি নিফিলে ক্ষত তৈরি হয় তাহলে সেখানে আমরা ব্যবহার করতে পারি। ক্ষতটা অনেক জায়গায় গলায় ক্ষত হতে পারে, কানে ক্ষত হতে পারে, বিভিন্ন ক্ষতেও আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আর্টিকেরিয়াতে ব্যবহার করতে পারি, ফিমেলদের ওভারাইটিসে ব্যবহার করতে পারি, বিভিন্ন জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারি যদি টোটালিটি অফ সিমটম আমাদের মিলে যায়। তো আমরা হিপারসালফকে জানার আগে হিপারসালফের মাইন্ডে একটু কথা বলি। কাতরতা খুব বেশি শীতকাতর, হিপারসালফ খুব বেশি শীতকাতর। কখনো কখনো দেখা যায় যে সে গরম কাতরও হতে পারে, তবে সে শীতকাতর। যদিও গরম কাতর আমি এখনো পর্যন্ত পাইনি, বইয়ের ভাষা এটা। তো দেখুন, আমরা যদি এর মাইন্ডে ঢুকি, হিপারসালফ নিয়ে আলোচনা করার আগে আমরা একটু মাইন্ড নিয়ে কথা বলবো, যেহেতু তার মধ্যে সোরিক টার্ম আছে, সিভিলিটিক টার্ম আছে, সাইকোটিক টার্ম আছে। তার মানে আমাদের এই মেডিসিনের মানসিক লক্ষণটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা হিপারসালফের আলোচনাতে যদি আমরা বেশ কয়েকটা কথা বলি তাহলে হয়তো আমাদেরকে বুঝতে সহজ হবে। দেখুন, আমি হিপারসালফকে অতি কথা দ্বারা একটু চিহ্নিত করি, বা আমি আমার রোগী লিপিতে আমি কথাগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি যে অতিরিক্ত। যেমন আমরা যদি দেখি অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত রাগ, অতিরিক্ত প্রতিবাদ করার ইচ্ছা, অতিরিক্ত
মানে সহনশীল, মানে এক কথায় যাকে বলা যায় যে মানে সবকিছুতে অনুভূতি প্রবণ, অতিরিক্ত অনুভূতি প্রবণতা, হাইপার সেন্সিটিভিটি, অতিরিক্ত অতিরিক্ত স্পর্শকাতরতা, অতিরিক্ত ক্রোধ থেকে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত গ্রহণ করার মানসিকতা, যেমনটা আমরা নাচে দেখেছি। এই কথাগুলো যদি আমরা এই মেডিসিনের মধ্যে পাই তাহলে আমরা সেখানে ব্যবহার করতে পারি। অতিরিক্ত, আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যেটা বললাম যে তার মধ্যে যদি মানসিকতার সব চরম পর্যায়ে দেখি, অতিরিক্ত, যে যেমন ক্রোধ, প্রতিবাদ করার, আবার অতি উগ্র খাবার, তার প্রতি আমরা যেমন দেখেছি মেডুরিনামে উগ্র যে খাবারগুলো আছে, টক, ঝাল, মিষ্টি, লবণ, সেগুলোকে খুব পছন্দ করে। এই অতি উগ্র খাবারটাও যদি আমাদের রিফার সালফে দেখি তাহলে সেখানেও কিন্তু আমরা রিফার সালফকে চিন্তা করতে পারি। তো দেখুন, আমরা এবার মূল আলোচনাতে আসি। আমরা হিপার সালফকে প্রথম যেটা বললাম যে অতিরিক্ত হাইপার সেন্সিটিভিটি, অতি অনুভূতি প্রবণতা, আমরা যদি রোগীর মধ্যে প্রবেশ করি, তাহলে দেখুন তার মানসিকতায় সবকিছুতে সে অতিরিক্ত হিসাবে নিবে। আপনি দেখবেন তার সিদ্ধান্ত গ্রহণে খুব দ্রুততার সাথে, অতিরিক্ত দ্রুততার সাথে, খুব চঞ্চল, অতিরিক্ত চঞ্চল স্বভাব, যেখানে শরীরটান তার মধ্যে খুব দারুণ ভাবে কাজ করতে পারে। সিদ্ধান্ত গ্রহণে অতিরিক্ত দ্রুত, যেমন সে কাউকে মারবে, কাউকে খুন করে ফেলবে, সেটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত গ্রহণ করবে, লাইক নাক্সের মতো। আগুন ধরিয়ে দিতে পারে সে তার বাড়িতে, সেটাও ইনস্ট্যান্ট সিদ্ধান্ত গ্রহণে ধরিয়ে দিতে পারে। সে নিজেকে খুন করতে পারে, নিজের সন্তানকে খুন করতে পারে, অন্যকে খুন করতে পারে, সেটা খুব দ্রুততার সাথে, অতি দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই লক্ষণগুলো যদি দেখি, অর্থাৎ হাইপার সেন্সিটিভিটির ভিতরে যদি আমরা দেখি যে কোনো রোগ লক্ষণে, শারীরিক কিংবা মানসিক, সবকিছুতে যদি অতি অনুভূতি প্রবণতা খুঁজে পাওয়া যায় তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা হেপার সালফকে চিন্তা করতে পারি। দেখুন, ধ্বংসমুখী আচরণ করছে সিফিলিটিকটা, খুব চঞ্চলতা স্বভাব, শরিকটাম তার মধ্যে খুব দারুণ ভাবে কাজ করছে, সেই সাথে টিউবারকুলার ডায়াথেসিস এবং শরিকটাম যদি তার মধ্যে থাকে তাহলে সে খুব চঞ্চল স্বভাবের হয়ে যায়। সেটা কিন্তু আমরা হেপার সালফের মধ্যে খুঁজে পাচ্ছি। তাহলে দেখুন, আমরা যদি তার মধ্যে প্রবেশ করি তাহলে দেখা গেল যে তার অতিরিক্ত রাগ, দেখুন রাগ মানুষকে ক্ষতি কতটা না করতে পারে জানি না, তবে অতিরিক্ত ক্রোধ, রাগ পরবর্তীতে যদি ক্রোধে পরিণত হয় তাহলে রোগী কিন্তু ধ্বংসমুখী আচরণ করতে পারে। তাহলে আমরা হিপার সালফের মধ্যে রাগের থেকে ক্রোধটাকে বেশি পেয়েছি। দেখুন, প্রচন্ড রাগী, আমাদের অনেকগুলো মেডিসিন আছে। খুব বেশি রাগী, বদমেজাজি, ক্যামোমেলা আছে, আমাদের অ্যানাকার্ডিয়াম আছে, যারা মানুষকে খুন করে দিতে পারে, আমাদের নাইট্রিক অ্যাসিড আছে, আমাদের কস্টিকাম আছে। দেখুন, আপনাকে খুন করে দিচ্ছে, চায়না আছে, নাক্স আছে, অ্যাকোনাইট আছে, স্টাফিসিগেরিয়া আছে, অনেকগুলো মেডিসিন আছে। এই জায়গাটাতে আমরা এই যে অল্পতে ক্রোধান্বিত, অল্পকে অন্যকে হত্যা করে এলোমিনা, নিজেকে চাকু দেখলে হত্যা করতে মন চায়, হ্যাঁ এলোমিনা, এই জায়গাগুলোতে আমরা যদি একটু কম্পেয়ার করি, যে আমি পড়েছিলাম যে অন্যকে হত্যা করতে চাই, প্রচন্ড রাগী, এই রাগী মেডিসিন তো অনেক আছে। তাহলে সেখানে আমরা যদি কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করার একটা মেন্টালিটি তৈরি হয়, তুলনামূলক যদি করতে পারি, ধরুন আমি কয়েকটা মেডিসিন যে সে খুন করতে চায়, অ্যানাকার্ডিয়ামকে দেখুন খুব নিষ্ঠুর, সিবিলিটি টার্ম তার মধ্যে খুব দারুণ ভাবে ভর করে আছে, খুব নিষ্ঠুর অ্যানাকার্ডিয়াম, যে কিনা গরুর লেজ পর্যন্ত, পশু পাখির লেজ পাখনা পর্যন্ত ছিঁড়ে ফেলে দিতে পারে, যে কিনা একটা নিরীহ পাখির ডানা কেটে দেখতে পারে সে কিভাবে ছটফট করে, কতটা নিষ্ঠুর। সে খুন করতে চাইছে, আমি দেখেছি সে মারতে চাইছে, হত্যা করতে চাইছে। এই লক্ষণটা আমি দেখেছিলাম অ্যালুমিনাতে, লক্ষণটা আমি দেখেছিলাম হিপার সালফে। শুধু আমি লক্ষণটার উপরে ভিত্তি করে আমি হিপার সালফ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমরা অন্যান্য লক্ষণগুলো কম্পেয়ার করিনি। আমি দেখিনি
যে নাক্স ইনস্ট্যান্ট সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেও হত্যা করতে পারে, ইনস্ট্যান্ট চড় মেরে বসতে পারে, ইনস্ট্যান্ট কোথাও কাপড় বেঁধে গেল টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতে পারে। আমরা দেখেছি প্রচন্ড রাগী, আমি নাক্সে শুনেছি, কিন্তু আমরা দেখিনি যে নাক্স কি আর হিপার কি। আমাদের আসলে কম্পেয়ার করা জায়গাটা যদি খুব দারুণ হয় তাহলে মেডিসিন সিলেকশন গুলো খুব ভালো হয়, ছোট ছোট কম্পেয়ার। তো আমরা দেখলাম যে প্রচন্ড রাগ এবং প্রচন্ড ক্রোধ, সে হত্যা করতে চায়, চাকু পর্যন্ত মেরে দিতে চায় অন্যর পেটে। সেটা আমরা অ্যানাকার্ডিয়ামে দেখেছি, চায়নাতে দেখেছি, নাক্সে দেখেছি, মার্ক গ্রুপের মেডিসিনে দেখেছি। আমরা দেখেছি অরামে যে ভীষণ রাগী, কেমোতে দেখেছি, নাইট্রিক অ্যাসিডে দেখেছি। আসলে আমরা প্রত্যেকে যদি কম্পেয়ার করতে চাই, নাইট্রিক অ্যাসিড কখন আপনাকে মারতে চাই? যখন আপনি তার বিরুদ্ধ আচরণ করেন। কখন? যখন আপনি তার বিরুদ্ধ আচরণ করেন। আপনি তার দলে যতক্ষণ আছেন, আপনি তার মত, জি হুজুর, ইয়েস হুজুর, হ্যাঁ ঠিক আছে স্যার, ইয়েস বস, ততক্ষণ পর্যন্ত নাইট্রিক অ্যাসিড আপনার ঢাল হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যখনই আপনি তার বিরুদ্ধ আচরণ করছেন, নাইট্রিক অ্যাসিড আপনাকে কিন্তু মেরে দিতে পারে, বা মারতে চায়, বা মারার জন্য তীব্র প্রতিশোধ প্রবণ হয়ে ওঠে, হয় আমি মরবো নাই তুই মরবি, এই প্রত্যয় যোগ করে তার মেন্টালিটি প্রয়োগ করে থাকে। সেখানে আমরা কিন্তু নাইট্রিক অ্যাসিডকে চিন্তা করতে পারি। আমরা কস্টিকামকেও দেখেছি, কস্টিকাম কি করে? কস্টিকামও কিন্তু ইনজাস্টিস ক্যান নট সাফার, সে কখনো অন্যায় সহ্য করতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করে। তাহলে সেখানেও দেখেছি প্রতিবাদী কণ্ঠস্বর, কিন্তু তার মেন্টালিটি আরেকটা জায়গায়। যদিও আমরা এই অন্যায়ের প্রতিবাদ বা আমরা যদি দেখেছি বিরুদ্ধ আচরণ, সেখানে কিন্তু কস্টিকামের একটা স্বার্থ লুকিয়ে আছে। সে কি স্বার্থ ছিল? স্বার্থটা ছিল আপনি আমার দলে থাকেন, আমি আপনাকে নেতৃত্ব দেবো, লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম কি চায়? লাইকোপোডিয়ামও নেতৃত্ব দিতে চায়। ভেজা বেড়াল লাইকোপোডিয়াম, মনে হয় কথাই বলতে পারছে না, চুপ করে থাকে, কি বলতে চাইছে এলোমেলো করে ফেলছে, অথচ সে মনে মনে আপনাকে নেতৃত্ব দিতে চাইছে, আপনি তার অধীনস্থ হবেন, সে মনোনিবেশ নিয়ে আপনার সাথে কথা বলছে, বা সে চলতে থাকছে। তাহলে দেখুন, এক একজনের জায়গায় এক এক রকম। অ্যানাকার্ডিয়াম সে নিজে নিষ্ঠুরতার চরম পর্যায়ে পৌঁছে গেছে, সে হত্যা পর্যন্ত করছে, সে উপভোগ করতে চাইছে। আমরা সাইকো যে থ্রিলার মুভিগুলো দেখি, দেখুন সেখানে একজন মানুষ যে কিনা অন্য মানুষকে হত্যা করছে, ঠিক এক একটা অঙ্গহানি করছে, তীব্র যন্ত্রণায় কাতরতায় ব্যক্তিটা কাতরাচ্ছে, সেটাকে সে উপভোগ করছে। আমরা সাইকোলজি থ্রিলার মুভিগুলো দেখে থাকি, ঠিক অনুরূপ ভাবে অ্যানাকার্ডিয়ামের মাইন্ডেও কিন্তু আমরা দেখে থাকি, সেও ঠিক অনুরূপ ভাবে সে চাইছে, সে দেখতে চাইছে কিভাবে মরে। তাহলে দেখুন, আমরা যদি এই যে হত্যা করতে চাইছে, উদ্দেশ্য কি, কেন, এগুলো যদি আমরা মোটামুটি ছোট ছোট করে কম্পেয়ার করতে পারি, তাহলে আমাদের সিলেকশন গুলো কিন্তু খুব সুন্দর হয়। তাহলে আমরা দেখলাম প্রচন্ড রাগী, প্রচন্ড ক্রোধ তার মধ্যে আমরা আছে, এবং সেই সাথে আমরা দেখলাম যে সে সবসময় হেপারসালফের মধ্যে বিরুদ্ধ আচরণ করার একটা স্বভাবজাত লক্ষণ আছে। দেখুন, মত প্রকাশে সর্বদা সচেষ্ট থাকে, আমরা সালফারে দেখেছি, ল্যাকেসিসে দেখেছি, আমি যেটা চেয়েছি সেটাই হতে হবে। আমরা নাইট্রিক অ্যাসিডে দেখেছি, আমরা ক্যামোমেলাতে দেখেছি, নিজে যা চাচ্ছে সেটাই সে মনের মধ্যে পুষে রেখে সেটা নিয়ে সে কথা বলছে, চলছে, মারামারি করছে, থুতু ছিটাচ্ছে, কামড়াচ্ছে, উদ্দেশ্য হাসিল করছে। পালসিটিলাতে দেখেছি উদ্দেশ্য হাসিলের জন্য সে প্রয়োজনে কান্না করছে, প্রয়োজনে সে চিল্লাচিল্লি করছে, সবকিছু সে করতে পারে। কিন্তু এখানে আমরা যদি দেখি বিপরীত বা বিরুদ্ধ আচরণ, তাহলে সেখানে হেপারসালফকে আমরা চিন্তা করতে পারি। ভাই একটু থাইটা টেনে দেন, আমি সেকেন্ড একটুখানি, হ্যাঁ আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার আবার একটা পেশেন্ট এসেছে, যদি আলোচনা শেষ করে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে আমরা দেখেছি যে বিরুদ্ধ আচরণেও আমাদের হিপারসালফের একটা দারুণ জায়গা, বিরুদ্ধ আচরণ। দেখুন, আপনারা একটু খেয়াল করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলে বা আপনাদের পারিবারিক ইতিহাসে বা পরিবারে কেউ একজন আছে সবকিছুতে বিপরীত, মানে যেটাকে বলা হয় কি বলে 3 নম্বর হাত, সে কিছু না কিছুতে বিরুদ্ধে আচরণ করবে। আপনি একটা অনুষ্ঠান সাজাচ্ছেন, সে সেখানে প্রশ্ন করে বসছে বা বিরুদ্ধে আচরণ করছে, এটা আমি মানি না, এটা এইভাবে হবে না, এটা এইভাবে হবে, এইভাবে হবে না, এইভাবে হবে। মানে সবাই যেটাকে সে মানে মত প্রকাশ করছে, আমরা হেপারসালফের মধ্যে দেখেছি সে সবসময় বিরুদ্ধ আচরণ করছে। অর্থাৎ
স্বাভাবিক প্রত্যেকের কথার বিরুদ্ধে সে অবস্থান করবে, এই ধরনের ব্যক্তির সাথে কথা বলা খুব মুশকিল হয়ে যায়। আপনি খেয়াল করবেন, আপনি যাই বলুন না কেন, আপনি যেভাবেই কথা বলুন না কেন, যে সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন, এরা সবসময় বিরুদ্ধ আচরণ করবে। এরা এতটা বিরুদ্ধ আচরণ করবে ঠিক ক্যামোমিলার মতো অভদ্রভাবে। আমরা দেখেছি তারা প্রচন্ড ক্রোধী, অর্থাৎ অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ, হাইপার সেন্সিটিভিটি, অতি অতি অনুভূতি প্রবণতা। এরা ভীষণ জেদি, এরা অভদ্র, অতিরিক্ত অভদ্র, এরা ঝগড়াটে টাইপের মানুষ। এবং এরা যখন প্রতিবাদ করবে, বিরুদ্ধ আচরণ করবে, তখন আপনার সাথে ভীষণ বাজে আচরণ করবে। আপনি যদি সিমটম গুলো পেতে পারেন, আসলে এই সিমটম গুলো কখনোই রুগী আপনাকে দিবে না। আমি একটা কথা প্রায় বলে থাকি যে মানুষ যখন সৎকর্ম করে তখন সেটাকে ঢাকঢোল পিটিয়ে বলে। উদাহরণস্বরূপ আমরা মুরগিতে দেখেছি 10 টাকার ডিম পারলো, সে চিল্লাই চিল্লাই আওয়াজ দেয় আমি ডিম পেড়েছি। কিন্তু একজন স্মাগলার কোটি টাকা আয় করলো, সে কখনো চিল্লায় বলে না যে আমি কোটি টাকা আয় করেছি। ঠিক অনুরূপ ভাবে কোনো রুগী তার নিজের দুর্বলতা, নিজের খারাপ জায়গাগুলো উল্লেখ করবে না। এই লক্ষণগুলো নিতে হলে আমরা পরিবারের লোকের সাহায্যে আমাদের নিতে হবে, অথবা সে যে তার সাহায্যকারী, অথবা তাকে যে খুব গুরুত্ব দিয়ে লালন পালন করছে অর্থাৎ বাবা মা, তার কাছ থেকে যদি আমরা লক্ষণগুলো নিতে পারি, তাহলে অবশ্যই আমরা এই লক্ষণগুলোকে খুব দারুণভাবে প্রকাশ করতে পারবো। দেখুন সে কতটা বিরুদ্ধ আচরণ করছে, যে আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কয়েকজন বন্ধু মিলে একটা জায়গা নির্ধারণ করেছেন পিকনিকের জন্য, কিন্তু সে বলছে আমি সুন্দরবন যাব না, আমি কোথায় যাব, কক্সবাজার যাব। অথচ কোন এক সময় কেউ একজন বলেছিল যে চলো আমরা কক্সবাজার যাই, সে উল্লেখ করেছিল আমি কক্সবাজার না, আমি সুন্দরবন যাব। অর্থাৎ সে সবসময় বিরুদ্ধ আচরণ করে। আমরা এই বিরুদ্ধ আচরণ এবং ক্রোধ, রাগ, এই জায়গাটা থেকে যদি আমরা দেখি, তাহলে সে প্রচন্ড ধ্বংসমুখী আচরণ করতে পারে, সমন্বয়। যেমন উদাহরণস্বরূপ দেখুন, আমরা দেখেছি যে সে আগুন ধরিয়ে দেওয়ার মতো মানসিকতা তৈরি হয় কোথায়? আসবাবপত্র হতে পারে, ঘরে হতে পারে, কাপড় চুপড়ে হতে পারে, শরীরে হতে পারে, আসার দিয়ে সন্তানকে মেরে দিতে পারে। আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, তার বাচ্চাকে 2 পা ধরে আষ্ট্রিয়ে আষ্ট্রিয়ে মারছে। এরাই কিন্তু হিপার সালফেট রোগী। আপনি আপনার বাচ্চাকে বললেন যে তুমি এখন খেলো না, তুমি রুমে যাও, বলে বাইরে গেলেন, এসে দেখলেন খেলা করছে, কোনো কথা নাই, বাচ্চাকে ধরে আশ্রানো শুরু করে দিলেন, আপনি হেপারসাল। আপনি আপনার বাচ্চাকে বললেন বাবা পড়তে বসো, টেলিভিশন দেখো না, আপনি বাইরে থেকে এসে দেখলেন যে সে টেলিভিশন দেখছে, সে পড়তে বসেনি। হতে পারে এতক্ষণ সে পড়ছিল, কিন্তু সে এই মুহূর্তে সে টেলিভিশন দেখতে বসলো, শোনার প্রয়োজন নেই। ওই যে অতি অনুভূতি প্রবণ, অতিরিক্ত রাগ, তীব্র রাগ, অতি জেদ, ক্রোধ, সে এসে কোনো কথা বলার আগেই টিভিটাকে আছাড় দিয়ে ভেঙে ফেলে দিল, বইগুলোকে সে পুড়িয়ে দিল। ওই যে পড়তে বলেছিলাম, বাচ্চাকে মারধর করলো, শুরু হয়ে গেল তার বাজে আচরণ, অভদ্র আচরণ। লক্ষণগুলো যদি আপনি পান, তাহলে সেখানে আপনি হিপারকে চিন্তা করতে পারেন। অর্থাৎ ক্রোধ, রাগ পরবর্তী ক্রোধ, ক্রোধ পরবর্তী ধ্বংসাত্মক আচরণ, সিভিলিটি টার্মে যেটা আমরা পেয়ে থাকি, যদি লক্ষণগুলো খুঁজে পান, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা হিপার সালফকে চিন্তা করতে পারি। অর্থাৎ তার মধ্যে সহ্য শক্তি, তার মধ্যে ধৈর্য ধারণ করার শক্তি, অসহিংসতা দেখা যায়। যদি সেই ব্যক্তিটা আরো অসুস্থ হয়, যেমন আমরা বেলেডোনাতে দেখেছিলাম, খুব সুস্থ একজন মানুষ, খুব স্বাভাবিক মেন্টালিটির একজন মানুষ, যে কিনা অসুস্থ হলো, অসুস্থ হওয়ার সাথে সাথেই সে কি করলো, তার খারাপ দিকটা চলে আসলো, সে রাগান্বিত হলো, ক্রোধান্বিত হচ্ছে, সে আপনার সাথে বাজে আচরণ করছে। আমরা কেমনকে দেখেছি, সেও সুস্থ এবং অসুস্থ, ইভেন সে তাকে যে তাকে সেবা করছে তাকেও সে গালিগালাজ করতে দ্বিধাবোধ করছে না। তাহলে তার মধ্যে অসহিংসতা আমরা লক্ষ্য করি। যদি লক্ষণগুলো খুঁজে পান, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা হিপারকে চিন্তা করতে পারি। সেই সাথে যদি আমরা দেখি, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, ইকুয়াল করে যদি দেখি নিষ্ঠুরতা, তাহলে আমরা সেখানেও হিপারকে চিন্তা করতে পারি। অর্থাৎ অমানবিক কার্যকলাপ, চরম উদাহরণ যাদেরকে বলা যায় অ্যানাকার্ডিয়াম, আমাদের হিপারসালফ, অভদ্র আচরণ যদি আমরা দেখি,
স্টাফিচিকের যদিও রাগ সে সংযুক্ত রাখে, আমরা ন্যাকট্রামকে দেখেছি সেও কিন্তু অভদ্র, আমরা ন্যাকট্রামকেও দেখেছি সেও কিন্তু প্রতিবাদী, কিন্তু ন্যাকট্রাম কিন্তু খুব সাইলেন্ট মোডে প্রতিবাদ করে, কারণ আমরা দেখেছি ন্যাকট্রাম ইন্ট্রোভার্টেড। আমরা হেপারকে দেখেছি সে খুব উগ্র মেজাজী, উল্টো পথের যাত্রী, যদিও সিফিলিটিক পেশেন্ট গুলো সব উল্টো পথের যাত্রী হয়ে থাকে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? হেপারকে চিন্তা করতে পারি। আমরা যদি দেখি তার মধ্যে অধৈর্য ভাব, অতিরিক্ত আবেগ প্রবণতা, সেখানে কিন্তু প্লাটিনামও আছে, কস্টিকামও আছে, তাহলে সেখানেও কিন্তু আমরা হেপারকে চিন্তা করতে পারি। আমরা যদি কোনো বিষয়ে দ্রুততার সাথে কাজ করা, দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা, দ্রুততার সাথে কথা বলা, দ্রুততার সাথে খাবার গ্রহণ করা, যদি লক্ষণটা খুঁজে পাই, তাহলে সেখানেও আমরা কি চিন্তা করতে পারি? সেখানেও আমরা হেপারকে চিন্তা করতে পারি। দেখুন, তাহলে আমরা হেপারকে খুঁজে পেলাম। সবকিছু মিলিয়ে মাইন্ড সিমটমে প্রচন্ড রাগী, প্রচন্ড তর্ক করা ব্যক্তি, প্রচন্ড কলহপ্রিয়, প্রচন্ড মানে অতিরিক্ত হিংসুটে, অতিরিক্ত গালাগালি করার প্রবণতা, অতিরিক্ত নোংরা কথা বলার প্রবণতা এবং অতিরিক্ত অভিশাপ দেওয়ার প্রবণতা, অতিরিক্ত ঝগড়াটে, ক্রোধ সব আছে তার মধ্যে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা হেপারকে চিন্তা করতে পারি। আমরা যেমন কোন ক্রনিক কেসে খুব বেশি রাগী, বদমেজাজি, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতা যদি না খুঁজে পাই, তাহলে সেখানে নাক্সকে দিয়ে যেমন আমরা সুফল খুঁজে পাবো না, ঠিক অনুরূপ ভাবে যদি আমরা অতি অনুভূতি প্রবণতা যদি না খুঁজে পাই, মাইন্ড আর শারীরিক লক্ষণে, মানসিক আর শারীরিক লক্ষণে যদি অতি অনুভূতি প্রবণতা যদি না খুঁজে পাই, তাহলে সেখানেও কিন্তু আমাদের হেপার সালভ কোনো কাজে আসবে না। ইভেন ফোড়ার মতো ছোট্ট একটা ফোড়ার মতো জায়গাতেও যদি অতি অনুভূতি প্রবণতা না খুঁজে পান, তবুও সেখানেও কিন্তু আমাদের হেপার সালভ কাজে আসবে না। তাহলে লক্ষণগুলো যদি আমরা খুঁজে পাই, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা হেপারকে চিন্তা করতে পারি। আসলে মাইন্ড সিমটমটা আমরা আর বাড়াচ্ছি না, আমরা একটু অন্যান্য সিমটম নিয়ে একটু দেখার চেষ্টা করি। তো দেখুন, আমরা মাইন্ডের কথা আর একটা কথা আমার ভুলে গেছি বলতে, একটু বলা উচিত, সেটা হলো আমরা সিফিলিটিক পেশেন্ট গুলোকে দেখেছি, এরা যত রাত হয় সন্ধ্যার পরে এদের রোগ লক্ষণ প্রকাশ পায়, মানসিক অস্বস্তি বোধটা প্রকাশ পায়, তীব্রতার সাথে রূপ নেয়, সেখানে আমরা হেপারকেও চিন্তা করতে পারি। যদি দেখি সন্ধ্যার দিকে তার এই সমস্ত রোগ লক্ষণ এবং সন্ধ্যার দিকে তার ভাব আবেগ, সন্ধ্যার দিকে তার নিষ্ঠুরতা, সন্ধ্যার দিকে তার মনের সমস্ত কিছু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং যত রাত বাড়ছে তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা হেপার সালভকে চিন্তা করতে পারি। যদি লক্ষণটা খুঁজে পাওয়া যায়, তাহলে অবশ্যই হেপারকে চিন্তা করা যেতে পারে। দেখুন, আমরা যদি এবার অন্যান্য লক্ষণ দেখি, তাহলে খেয়াল করুন, আমরা দেখেছি অতি স্পর্শকাতর, আমরা আলোচনা করেছি অনুভূতি প্রবণ, এবং আমরা আলোচনা করব অতি স্পর্শকাতরতা। দেখুন, এই একটা লক্ষণে আমরা যদি আদার সিমটমে যাই, জাস্ট 1 মিনিট। খুব বেশি ব্যস্ত আপনারা? খুব বেশি ব্যস্ত? আর একটুখানি ওয়েট করে, হ্যাঁ, একটুখানি ওয়েট করে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে অতি স্পর্শকাতরতা, দেখুন এই স্পর্শকাতরতা, অতি স্পর্শকাতরতা দিয়ে আমরা অনেকগুলো সিমটম, অনেকগুলো জায়গা ব্যবহার করতে পারি। আমরা বলেছিলাম আলোচনাতে যে আমরা গ্ল্যান্ড আক্রান্ত হলে ব্যবহার করতে পারি আমাদের হেপার সালভকে। আমরা আলোচনা করেছিলাম গ্ল্যান্ড আক্রান্ত, সেখানে আমাদের টনসিলের বা গ্ল্যান্ডের পুজ হওয়ার প্রবণতা থাকলে সেখানে ব্যবহার করতে পারি। আমরা ক্ষতের কথা বলেছিলাম, আমরা অ্যাবসেসের কথা বলেছিলাম, আমরা ব্রণের কথা বলেছিলাম, আমরা সর্দি কাশির কথা বলেছিলাম। দেখুন, এই যে স্পর্শকাতরতা, আমরা অতি শীতকাতরের কথা বলেছিলাম। এই এতগুলো শব্দকে দিয়ে যদি আমি বলি যে প্রত্যেকটা জায়গায় যদি স্পর্শকাতরতা অতিরিক্ত খুঁজে না পান, তাহলে সেখানে হেপার সালভ প্রয়োগে কোনো সুফলতা আসবে না। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, তাহলে একটা রুগী আপনার কাছে আসছে অ্যাবসেস নিয়ে, সেখানে স্পর্শ তো দূরের কথা,
সেখানে কাপড়টা পর্যন্ত রাখতে পারছে না। আমরা বেলেডোনাতে দেখেছি, বেলেডোনাতেও স্পর্শকাতরতা আছে। সে বেলেডোনার আমরা ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে বা ব্রেস্টের অ্যাবসেসের ক্ষেত্রে আমরা দেখেছি, বা যে কোনো অ্যাবসেসের ক্ষেত্রে দেখেছি, সে কাপড়ের ভরটাও রাখতে পারছে না, ব্যথা, স্পর্শকাতর ব্যথা, লাইক হিপারসালফেট, সেটা কার্বনেকাল হোক, সেটা অ্যাবসেস হোক, সেটা একনি হোক, যাই হোক না কেন, স্পর্শ, অতি স্পর্শকাতরতা তাকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা হিপারসালফকে চিন্তা করতে পারি। দেখুন, তার টনসিলাইটিস এর প্রবলেম হয়েছে, টনসিল গ্ল্যান্ডটা ফুলে গেছে, পুজ প্রবণতা তৈরি হয়েছে, সেখানে অতি স্পর্শকাতরতা, তাহলে সে ঢোক গিলতে পারছে না, কি অনুভূতি হচ্ছে? কাটা কাটা ফোটা মতো অনুভূতি হচ্ছে। যদি লক্ষণটা আমরা খুঁজে পাই, তাহলে সেখানেও কিন্তু আমরা হেপারকে চিন্তা করতে পারি। খোঁচা মারা অনুভূতি, আমরা খোঁচা মারা অনুভূতি আমরা যদি লক্ষ্য করি তার মধ্যে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা কিন্তু হেপারকে চিন্তা করতে পারি। দেখুন, এই খোঁচা মারা অনুভূতি এসকুলাস হিপসে আছে, মলদ্বারে, কোলিনসোনিয়াতে আছে, মলদ্বারে। কোথায় আছে? কোলিনসোনিয়াতে আছে, মলদ্বারে। আমরা যদি এই খোঁচা মারা বা স্প্লিন্টার সেন্সেশন, সেটাও যদি আমরা গলাতেও দেখি, সেটা যদি আমাদের মাথা ব্যথাতেও দেখি, সেটা যে কোনো মাসকুলার রিউমাটিজমে দেখি, অথবা যে কোনো বাত ব্যথাতেও যদি আমরা দেখি যে খোঁচা মারা মতো ব্যথা, তাহলে সেখানেও কিন্তু আমরা কি চিন্তা করতে পারি? সেখানেও কিন্তু আমরা হিপারসালফকে চিন্তা করতে পারি। দেখুন, এই খোঁচা মারা মতো ব্যথা বা সুই ফোটানোর মতো ব্যথা কেলিকার্বে আছে, ব্রাউনিয়াতে আছে, নাইট্রিক অ্যাসিডে আছে, এপিসমেলে আছে। স্পর্শকাতর ব্যথা, খোঁচা মারার সাথে ব্যথা, স্পর্শকাতর আর্নিকাতে আছে, বেলেডোনাতে আছে। দেখুন, আর্নিকা কতটা স্পর্শকাতর, যে দীর্ঘদিন পরে তার যদি নিকটাত্মীয় আসে, খুব প্রিয়ময় ব্যক্তিত্ব যদি আসে, তবুও তাকে কাছে ঘেঁষতে দেয় না, একটা কোনায় চুপ করে পড়ে থাকে। কেন? সে খুব স্পর্শকাতর। তাহলে লক্ষণগুলো যদি আমরা খুঁজে পাই, তাহলে সেখানে কি চিন্তা করতে পারি? সেখানে হেপারসালফকে চিন্তা করতে পারি। যদি শীতকাতর থাকে, অন্যান্য সিমটম যদি মিলে যায়। এবং আমরা রাস্ট্রক্সে দেখেছি সংকুচিত, আমরা রাস্ট্রক্সের রিমাটিজমে দেখেছি সংকুচিত হওয়ার প্রবণতা। ঠিক অনুরূপ ভাবে যদি দেখি যে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সংকুচিত হচ্ছে, তাহলে সেখানে হেপারকে চিন্তা করতে পারি। দেখুন, রাস্ট্রক্স কিন্তু বর্ষাকালীন রোগ লক্ষণ অ্যাগ্রাভেশন হয়, আর আমাদের হেপারসালফ কিন্তু বর্ষাকালে ভালো থাকে। ছোট্ট একটা কম্পেয়ার, বর্ষাকালে রাস্ট্রক্সের রোগ লক্ষণ গুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠান্ডাতে, শীতে, বর্ষাকালীন বর্ষার পানিতে তার রোগ লক্ষণ গুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, অথচ আমার হেপারসালফ বর্ষাকালে ভালো থাকে। খুব বেশি কম্পেয়ার না, ছোট্ট একটা কম্পেয়ার। তাহলে সেখানে আমরা কিন্তু হেপারকে চিন্তা করতে পারি। আমরা দেখেছি আক্রান্ত স্থানে যদি পুজ প্রবণতা হয়, অর্থাৎ সেখানে টনসিলের সমস্যা হোক, অ্যাবসেস হচ্ছে, একনি হোক, ছোট ছোট বিস্ফোরা হোক, যাই হোক না কেন, আঘাতপ্রাপ্তি হোক, যে জায়গাটাই আঘাত প্রাপ্তি হোক না কেন, সেখানে যদি পুজে পরিণত হয়, লাইক সাইলেশিয়া, মার্কসওয়াল, তাদের মতো যদি আপনি দেখেন পুজ প্রবণতা, তাহলে সেখানেও কিন্তু আপনি হিপারকে চিন্তা করতে পারেন। যেখানে আঘাত লাগুক পুজ হয়, যদি অ্যাবসেস হয় পুজ হয়ে যাবে, পুজ প্রবণতা। যদি তার স্কিন ডিজিজ হয়ে থাকে, তবুও সেখানে পুজ প্রবণতা তৈরি হবে। যদি লক্ষণটা খুঁজে পান, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা কিন্তু হেপারসালফকে চিন্তা করতে পারি। আমরা যদি দেখি তার স্কিন ডিজিজের ক্ষেত্রে, ঠিক সরিনাম, দেখুন সরিনাম শীতকাতর, সরিনামও কিন্তু দারুণ শীতকাতর। সে গরমকালও কাঁথাটাকে বুক পর্যন্ত অব্দি রাখতে পছন্দ করে, কোনোভাবেই সে ঠান্ডা লাগতে দেয় না। তাহলে সেখানে আমরা যেমন সরিনামকে দেখি অপরিষ্কার, নোংরা প্রকৃতির স্কিন, সেখানে আমরা যেমন হিপারকে সরিনামকে চিন্তা করে থাকি স্কিন ডিজিজ প্রবণতা। তাহলে সেখানে আমরা যদি অপরিষ্কার চর্ম, স্কিনটা যদি খুঁজে পাই, এবং সেই ওই স্কিনে যদি অল্প আঘাতে তার পুজ প্রবণতা তৈরি হয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা হেপারকে চিন্তা করতে পারি। দেখুন, তাহলে দেখলাম অল্প একটা আঘাত লাগলো, সেখানে পুজ তৈরি হলো, সেখানে সে স্পর্শ করতে দিল না। তার যে ইরাপশন গুলো আছে, ইরাপশনের নিচে তার পুজ প্রবণতা হলো, লাইক মেজোরিয়াম, মেজোরিয়ামের ইরাপশন গুলো নিচে পুজ প্রবণতা হয়। আমরা এসিড সালফেও দেখেছি তার নিচে পুজ প্রবণতা তৈরি আছে। আমরা নাইট্রিক অ্যাসিডে দেখেছি তার দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বের হয়। আমরা হিপারসালফে দেখেছি দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বের হয়। আমরা সরিনামে দেখেছি দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বের হচ্ছে। যদি লক্ষণগুলো খুঁজে পাই, শুধু ছোট ছোট কম্পেয়ার করে
আমরা যদি অল্প আঘাতে সামান্য বাতাসের গতিটাও সে সহ্য করতে পারছে না, ভীষণ শীত কাতর, শীতে এত বেশি কাতর যে শীতে সে ঘরের ছিদ্রগুলো সে বন্ধ করে দিচ্ছে। ধরুন বেড়ার ঘর, ধরুন ইটের ঘর, এখনো প্লাস্টার করা হয়নি, ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রগুলোকে কাপড় দিয়ে বন্ধ করে দিচ্ছে। কেন? শীতকালেই বন্ধ করছে। কেন? কারণ সে খুব বেশি শীত কাতর, অল্প বাতাস, ঠান্ডা বাতাস তার শরীরে লাগলে তার রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে, সহ্য হচ্ছে না, কাশি বৃদ্ধি পাচ্ছে। আপনি লক্ষণগুলো যদি খুঁজে পান তাহলে সেখানেও কিন্তু হেপার সালফকে চিন্তা করতে পারেন। এবং আমরা যদি দেখি এই ধরনের রোগীগুলোতে আমরা খাবারের কথা বলেছি যে তীব্র স্বাদযুক্ত খাবার, উগ্র খাবার সে পছন্দ করে, যেমন টক, ঝাল, ভিনেগার। তবে একটা মজার বিষয় হলো, খুব দারুণ একটা সিমটম, যাদের আমাদের আলসার যে রোগীগুলো আছে, স্টোমাক্সের ক্ষত যে রোগীগুলো আছে, এরা কিন্তু ভিনেগার খেতে পছন্দ করে, চর্বি খাবার খেতে পছন্দ করে, তবে এরা সহ্য করতে পারে না। খেতে পছন্দ করে বা খায়, আপনি তাকে জিজ্ঞাসা করুন, সে বললো আমি খাই, কিন্তু পরবর্তীতে তার অ্যাভারশনে যান, সে বললো আমি খেতে মানে খাওয়াতে ইচ্ছা করে না। কেন করে না? কারণ খাইলে আমার সহ্য হয় না, তা আমি খাই না। লক্ষণটা যদি খুঁজে পান তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি হিপারকে চিন্তা করতে পারেন। যদি দেখেন তার মল টক গন্ধযুক্ত, সেখানে আমরা ম্যাককার্পে দেখেছি, রিউমে দেখেছি, রিউম তো ভীষণ টক গন্ধ, সালফারে দেখেছি, আমরা ক্যালকুরিয়া কার্বে দেখেছি। যদি দেখেন টক গন্ধযুক্ত, তাহলে আমরা সেখানেও কিন্তু হিপারকে চিন্তা করতে পারি। এবং খুব নরম, অ্যালুমিনাতে দেখেছি, শক্ত হোক নরম হোক আর যাই হোক। বিদ্যুৎ চলে গেল, দাঁড়া বন্ধু, আইপিএস অফ করে রাখে না, বিদ্যুৎ কাটছে না। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি তার নরম শক্ত যে মলই হোক না কেন, কষ্টকর মল হচ্ছে অ্যালুমিনার মতো, তাহলে সেখানেও কিন্তু, এবং টক গন্ধযুক্ত হচ্ছে, ধূসর বর্ণের মল হচ্ছে, তাহলে সেখানেও কিন্তু আমরা কি চিন্তা করতে পারি? সেখানেও কিন্তু আমরা হেপারকে চিন্তা করতে পারি। আমরা যদি তার মধ্যে টক গন্ধযুক্ত ঘাম যদি দেখি, তাহলে সেখানে আমরা কিন্তু হেপার সালফকে চিন্তা করতে পারি। দেখুন, আমরা ক্যালকুরিয়া কার্ভে দেখেছি খুব সহজে ঘেমে যায়, আমরা দেখেছি খুব সহজে মানসিক বা শারীরিক পরিশ্রম করলেও ঘেমে যায়, ক্যালকুরিয়া কার্ভ চর্বি প্রবণ। আমরা সরিনামকে দেখেছি দুর্গন্ধযুক্ত ঘাম, সিপিয়াতে দেখেছি। তাহলে সেখানেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? যদি টক গন্ধযুক্ত, অতি শীতকাতর হয়, তার অন্যান্য সিমটম যদি মিলে যায়, এবং সে যদি সারাদিন ধরে ঘামে এবং ঘামলেও যদি কোনো উপশম না হয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা হেপার সালফকে চিন্তা করতে পারি। দেখুন, হেপার সালফের ডিসচার্জ গুলো এত দুর্গন্ধযুক্ত, আমরা যে চোখ থেকে যে নালিখতে যে ডিসচার্জটা বের হচ্ছে সেটাও দুর্গন্ধযুক্ত। এবং সাধারণত এই জায়গাতে দেখেছি সে ঠান্ডা বাতাসে তার অ্যাগ্রাভেশন হচ্ছে, ঠান্ডা কোনোভাবে সহ্য করতে পারছে না, ঠান্ডা পানি প্রয়োগ করলে তার অ্যাগ্রাভেশন হচ্ছে। লক্ষণটা যদি খুঁজে পান তাহলে সেখানে আমরা হেপার সালফকে চিন্তা করতে পারি। দেখুন, আমরা টিউবারকুলোসিস যে ঠান্ডাজনিত রোগ লক্ষণ আছে সেখানেও যদি দেখি, তাহলে সেখানেও আমরা হেপার সালফকে চিন্তা করতে পারি। বুকে ঘড় ঘড় শব্দ, ইন্টিমটার্ডের মতো, নেপটাম সালফের মতো, বুকে ঘড় ঘড় শব্দ, বাঁশির মতো আওয়াজ, ইপিকাকের মতো, কেলিবাইক্রোমও দেখুন শব্দ আছে। পুরাতন সর্দিজনিত রোগ লক্ষণ, কেলিসালফে আছে, লাইকোপোডিয়ামে আছে, ক্যালকুরিয়া কার্ভে আছে, গ্রাফাইটিসে আছে। এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো শ্বাসকষ্ট, ইন্টিমটার্ডে আছে, আর্সেনিকে আছে, শ্যাম্বুকাশে আছে। যদি লক্ষণগুলো খুঁজে পান তাহলে সেখানেও কিন্তু আপনি হেপার সালফকে চিন্তা করতে পারেন। কিন্তু কথা হলো, দেখুন এখানে আরেকটা কথা, স্পঞ্জিয়া, করাত কাটার মতো শব্দ, কাশির শব্দ, কুকুরের ডাকের মতো শব্দ, কর্কশ শব্দ, এবং সেই সাথে দেখুন হিপার সালফ, কেলিবাইক্রোম, এন্টিমটার্ড, লাইকোপোডিয়াম, ইপিকাক, এদের মতো যদি ঘড় 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 আওয়াজ হয়, তাহলে সেখানেও আপনি কিন্তু হেপার সালফকে চিন্তা করতে পারেন। যদি দেখেন ঠান্ডাতে তার রোগ লক্ষণের বৃদ্ধি পাচ্ছে, ঠান্ডা পানিতে খাইলে তার রোগ লক্ষণের বৃদ্ধি পাচ্ছে, যদি দেখেন মাঝরাতে তার রোগ লক্ষণের বৃদ্ধি পাচ্ছে, সেখানে লাইকোপোডিয়াম হতে পারে, ল্যাকেসিস হতে পারে, ঘুম ভাঙার পরে রোগ লক্ষণের বৃদ্ধি।
এবং আমরা দেখেছি ইন্টিমটারে ঘট ঘট আওয়াজ হচ্ছে, সেই রুগীটা উঠে বসে দাঁড়িয়ে থাকলে রুগীটা ভালো থাকে, বসে মাথা সোজা করে থাকলে ভালো থাকে। আর আমরা যদি দেখি পেছনের দিকে বক্রকার হলে ডায়াস্কোরিয়ার এমিলারেশন, পেছনের দিকে বক্রকার হলে পেইনের উপশম, ঠিক অনুরূপ ভাবে যদি দেখি তার শ্বাসকষ্ট পেছনের দিকে বক্রকার হইলে যদি উপশম হয়, তাহলে সেখানে আপনি হিপারসালপে চিন্তা করতে পারেন। সেই সাথে যদি দেখেন যে রুগীটা শীতকাল আসলেই মুখে মাফলার, মুখে রুমাল, মুখে হাত, মুখে মাস্ক, মুখে চাদর পেঁচিয়ে রেখেছে, মুখে শাড়ির আঁচল উড়না পেঁচিয়ে আপনার চেম্বারে ঢুকছে, কেন? হালকা ঠান্ডা বাতাস তার নাকে ঢুকলে তার রোগ লক্ষণ বৃদ্ধি পাচ্ছে, কাশি বৃদ্ধি পাচ্ছে, তাই সে মুখে কাপড় দিয়ে রেখেছে। দেখুন, মুখে কাপড় দিয়ে রাখার আরো একটা মেডিসিন আছে, রিউমেক্স। খোলা বাতাসে তার রোগ লক্ষণের বৃদ্ধি, সেখানে রিউমেক্স একটা ভালো মেডিসিন। এখানে আমাকে কম্পেয়ার করতে হবে যে কেন কিভাবে হচ্ছে। শুইলে রোগ লক্ষণের বেশি রিউমেক্সে আছে, আমাদের কোনিয়ামে আছে, আদার হাইসেমাসে আছে, সেখানেও আমাদেরকে কম্পেয়ার করতে হবে কেন তার শুইলে কাশি বৃদ্ধি পাচ্ছে। ফ্যান চলছে, ঠান্ডা বাতাস হচ্ছে, কাশি বৃদ্ধি পাচ্ছে। আমরা হেপারসালফে দেখেছি, রিউমেক্সে দেখেছি, হাইসেমাসে দেখেছি, কোনিয়ামে দেখেছি। দেখুন, হাইসেমাসে আলাজিবা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গলার কাছে সুরসুরানি হয়ে শুইলেই কাশি বৃদ্ধি পায়। রিউমেক্সে দেখেছি খোলা বাতাস জনিত কারণে তার কাশি বৃদ্ধি পায়। হেপারসালফে দেখেছি ঠান্ডা বাতাস তার নাকে গেলেই, ঠান্ডা বাতাস গ্রহণ করলেই তার কাশি বৃদ্ধি পায়। ছোট ছোট কম্পেয়ার যদি আমরা করতে পারি, তাহলে সেখানে কি হয়, সেখানে আমরা মেডিসিন সিলেকশনটা সঠিক করতে পারি। তাহলে উক্ত লক্ষণ থাকলে আমরা হিপারসালফে চিন্তা করতে পারি। যদি দেখি, আমরা পালসেটিলাতে দেখেছি রোগ লক্ষণ প্রকাশের আগে হোক পরে হোক সবসময় কান্না করার প্রবণতা, ঠিক অনুরূপ ভাবে কাশির আগে, কাশির সময়, কাশির পরে কান্না করার প্রবণতা যদি থাকে, তাহলে আর্নিকা, বেলেডোনা এবং আমাদের হিপারসালফে চিন্তা করা যায়। আর কাশির সময় যদি বুক এবং মাথা চেপে ধরে কাশি দেয়, শুকনো কাশি, তাহলে সেখানে আমরা ব্রায়োনিয়াকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা ইনস্যানিটিতে দেখুন, ওই যে মাইন্ড সিমটম নিয়ে যে কথাগুলো বলেছিলাম, ইনস্যানিটিতে যদি আমরা উক্ত লক্ষণগুলো দেখি যে সে খুব ক্রোধান্বিত, রাগান্বিত, খুব সহজে আগুন ধরিয়ে দেয়, খুব সহজে মানুষকে খুন করতে চায়, নিজেকে খুন করতে চায়, বাচ্চা প্রিয় ছেলে, একটাই ছেলে, তাকে আশ্রয়ে মেরে ফেলছে, আশ্রাচ্ছে, তাকে ছুরি দিয়ে আঘাত করছে, তাকে জোরে জোরে চট থাপ্পড় মারছে, কথা না শুনলে একটা মাত্র বউ ছিল, তাকেও সে মারধর করছে। যদি লক্ষণগুলো খুঁজে পান, যদি দেখেন তাড়াহুড়ো করে কথা বলছে, প্রচন্ড রাগী, অথচ সে চুপ করে অনেক সময় বসে থাকে একদম ঘরের কোণে, লাইক আর্নিকা, পেইনের জনিত কারণে আর্নিকা যেমন ঘরের কোণে চুপ করে থাকে, বেড়াটা কার্ভকে দেখেছি যেমন ঘরের কোণে আসবাবপত্রের পেছনে লুকিয়ে থাকে কোনো আগন্তুক আসলে। দেখুন, এই যে ঘরের কোণে থাকা, আর্নিকা ব্যথার জন্য আছে, বেড়াটা কার্ভ আগন্তুক কোনো লোক আসলে মনে করে যে আমাকে সে অপমানিত করবে বা আমি তার কাছে অপমানিত হব, যার কারণে সে সবকিছুর পেছনে লুকাতে চায়, চুপ করে থাকতে চায়, কারোর সঙ্গে কথা বলতে চায় না। অনুরূপ থাকলে বেড়াটা কার্ভ ঠিক ইনস্যানিটিতে আমরা যদি ওই লক্ষণের সাথে চুপ করে বসে থাকার প্রবণতা, কারোর সাথে কথা না বলার প্রবণতা যদি খুঁজে পাই, এবং সেটা যদি রাত্রিবেলা অ্যাগ্রাভেশন হয়, তাহলে সেখানে কিন্তু আমরা হিপারসালফকে চিন্তা করতে পারি। আমরা অ্যাবসেসের ক্ষেত্রে আলোচনা করেছিলাম, সেটা যদি লিভারে হোক তাহলে আমরা ব্যবহার করতে পারি, যেটা হাসি দিলে অথবা কাশলে ব্রেয়ানের মতো প্রেসার অ্যাপ্লিকেশনে এমুলারেশন যেমন হয়, ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি সে হাত দিলে, কাশি দিতে যাওয়ার সময় হাত দিচ্ছে বা স্পর্শ করছে, দিলে ওমাগো খুব ব্যথা, হাঁটতে পারছে না, হ্যাঁ, কোনোভাবেই যদি লক্ষণটা দেখেন, যদি ঠান্ডা বায়ু তার গ্রহণ করতে না পারে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা অবশ্যই হেপারসালফকে চিন্তা করতে পারি। আমরা যে কোনো ক্ষততে যেমন বলেছিলাম, গলার ক্ষতই হোক, যাই হোক, স্পর্শকাতর ব্যথা, স্প্লিন্ডার সেন্সেশন যদি খুঁজে পান, এবং তার আশেপাশের কোনো গ্ল্যান্ড, যে জায়গাটায় ক্ষত তৈরি হয়েছে, যেহেতু গন্ডমালা ধাতুগ্রস্ত ব্যক্তি সহজে গ্ল্যান্ড গুলো আক্রান্ত হয়, আশেপাশের গ্ল্যান্ড গুলো ফুলে উঠেছে, ঠান্ডা পানি পান করতে পারছে না, গলায় ক্ষত, ঠান্ডা পানি পান করলেই তার রোগ লক্ষণের বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা হিপারসালফে চিন্তা করতে পারি। এবং আমরা দেখেছি শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এই গলায় ক্ষত রোগীদের তার দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস বের করে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা কিন্তু হিপারসালফকে চিন্তা করতে পারি। আমরা যদি দেখি চোখের নালী ক্ষত বা চোখের যে কোনো ইনফ্লেমেশন হোক আর যাই হোক না কেন, খুব সহজে পুষ প্রবণতা আসে এবং ঠান্ডা পানি লাগলে তার রোগ লক্ষণগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সেখানে, এবং চোখে স্পর্শকাতর ব্যথা আছে, চোখের পাতা ফুলে যায়, খুব সহজেই ফুলে যায়, স্পর্শকাতর ব্যথা আছে, তাহলে সেখানে আপনি হিপারকে চিন্তা করতে পারেন।
আমরা একনিতে দেখেছি, আমরা অ্যাবসেসে দেখেছি, কার্বনাইকেলে দেখেছি স্পর্শকাতর খুব সহজে পুজ প্রবণতা তৈরি হয়, বেলেডোনার মতো বেলেডোনার লাল ভাব থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা হেপার সালফকে চিন্তা করতে পারি। রাজেশ সরকার স্যার, আপনি আনমিউট হয়ে গেছেন এবং ভিডিও অন আছে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা হেপার সালফকে চিন্তা করতে পারি। আমরা যদি দেখি কোন পেশেন্টের বিশেষ করে কানের ভিতরে পুজ প্রবণতা, দেখুন এন্ট্রিমটার্ড এবং রাস্টক্স বর্ষাকালীন কানে পুজ প্রবণতা, বর্ষাকালীন পানি যদি তার কানে প্রবেশ করে, পুকুরের পানি, দেখুন এখন একটা রুগী এসে বললো যে আমি পুকুরে গোসল করেছিলাম তারপর আমার কান পেকেছে, যদি সেটা মানে রিসেন্টলি হয়, বর্ষাকালীন পানি যদি হয়, তাহলে মার্সল এবং রাস্টক্স খুব দারুণ একটা মেডিসিন, টোটালিটি অফ সিমটম যদি মিলে যায়। তাহলে কানের ভিতরে পুজ প্রবণতা যদি হয়, খুব সহজে পুজ হওয়ার প্রবণতা এবং খুব ব্যথা, স্পর্শকাতর ব্যথা, যেটা তার ঠান্ডা লেগেছে, নাক ঝাড়ছে, তবুও তার কানের ভিতরে ব্যথা হচ্ছে, স্পর্শকাতর ব্যথা এবং দুর্গন্ধযুক্ত পুজ, তাহলে সেখানেও কিন্তু আপনি হিপারকে চিন্তা করতে পারেন। সেম যদি স্পর্শকাতর কোনো দাঁতের ব্যথা হয়, তাহলে সেখানেও কিন্তু আমরা, যেখানে রক্তস্রাব আসে, অতিরিক্ত লালাস্রাব আসে, লাইক মার্কসালের রোগীগুলো দাঁতে চোষণ দিলেও রক্ত আসে, স্পর্শকাতর ব্যথা অনুভূত হয় এবং মুখে খুব দুর্গন্ধ আসে, লালার সাথে দুর্গন্ধযুক্ত লালা, দাঁতের ছাপ। মার্কসালের দাঁতের ছাপ কেন থাকে? মার্কসালের জিহ্বাটা হয় ফোলা, স্ফীতি ভাব, তার মুখের মধ্যে জায়গাটাতে নিজের অবস্থানটাকে সংযুক্ত রাখতে যে দাঁতের প্রেসার জনিত কারণে দাঁতের ছাপ আমরা মার্কসলে দেখেছি, তাহলে সেখানে আমরা কি চিন্তা করছি? মার্কসলকে চিন্তা করছি। সেম লক্ষণে আমরা হেপারসালকে চিন্তা করতে পারি। লক্ষণগুলো যদি পাই তাহলে অবশ্যই আমরা সেখানে হেপারকে চিন্তা করব। এছাড়াও যদি আমরা দেখি স্কিন ডিজিজের ক্ষেত্রে খুব সহজে স্কিনের ইরাপশনের নিচে পুজ প্রবণতা আসে, যেটা আমরা বলেছিলাম যে মেজোরিয়ামে আছে। মেজোরিয়ামের, দেখুন মাথায় মেজোরিয়ামের রোগীগুলো আপনাকে অনেক সময় বিভ্রান্তিতে ফেলতে পারে, সেটা হলো মাথায় ইরাপশনের নিচেই পুজ হয়ে এসেছে, বলছে আমার ফোড়া হয়েছে, কিন্তু আসলে ওটা মেজোরিয়ামের পেশেন্ট। লাইক কোন ইরাপশনের নিচে যদি পুজ প্রবণতা হয়, খুব সহজে আরোগ্য হয় না, সেসব রোগীর ক্ষেত্রে স্কিন যদি কোথাও কেটে ছিঁড়ে যায়, খুব সহজে পেকে যায়, তাহলে সেখানে আপনি হিপারকে চিন্তা করতে পারেন। এছাড়াও ফিমেল ডিজিজের ক্ষেত্রে যদি দেখেন খুব দেরিতে মাসিক স্রাব হচ্ছে এবং পরিমাণে অল্প হচ্ছে, আমরা মাসিক স্রাবের সেই সাথে দেখি যদি তার ওভারাইটিস, তার ওভারিতে পেইন আছে, লক্ষণটা যদি থাকে স্পর্শকাতর ব্যথা, তাহলে সেখানে আমরা কিন্তু হিপারকে চিন্তা করতে পারি। টোটালিটি অফ সিমটম যদি পাই, দেখুন মাসিক স্রাব অনিয়মিত, আমাদের গ্রাফাইটিস আছে, সালফার আছে, থুজা আছে, স্যাভাইন আছে, সিকেলিকর আছে, ন্যাট্রামিয়র আছে, সিপিয়া আছে, পালসিটিলা আছে, অনেকগুলো মেডিসিন আছে, কম্পেয়ার করছি না, আমার একটা রুগী বসে আছে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা যদি টোটালিটি অফ সিমটম থাকে, যদি লিকোরিয়াটা যদি দেখেন তার লিকোরিয়া লাইক ক্যালিবাইক্রোমের মতো দড়ির মতো লম্বা হয়ে আছে, দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকারী ক্লিওজোটের মতো, সিপ্লিনামের মতো, অ্যালুমিনার মতো, সিপিআর মতো, ন্যাট্রামের মতো যদি ক্ষতকারী হয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা লিকোরিয়ার ক্ষেত্রে টোটালিটি অফ সিমটম যদি মিলে যায়, তাহলে সেখানে আমরা হিপারসালফকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি আমরা দেখি যে কোন রোগীর মধ্যে সন্ধ্যার পরে রোগ লক্ষণের প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ঠান্ডা বাতাসে রোগ লক্ষণের বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, শীতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং আক্রান্ত স্থান স্পর্শ করলে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, লক্ষণটা যদি খুঁজে পাই, তাহলে সেখানে আমরা হেপারকে চিন্তা করতে পারি। এবং আপনি যদি দেখেন যে ঠান্ডা শীতকাতর হওয়া সত্ত্বেও বর্ষাকালীন সময় সে ভালো থাকে, তাহলে সেখানে আমরা হেপারকে চিন্তা করতে পারি। শ্রদ্ধেয় সিদ্দিক স্যার, আবু বকর সিদ্দিক স্যার, আমি আলোচনাটা শেষ করছি, চেম্বারে এবং একটা পেশেন্ট এখন বসে আছে, আমি সব মিলিয়ে আলোচনাটা শেষ করতে চাইছি। ধন্যবাদ সবাইকে। জি।